5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর পালিয়ে যান ডিএমপির সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। পুলিশ সদর দপ্তর বলছে এখনও 187 কর্মকর্তা কাজে যোগ দেননি। অনেকে 5 তারিখের পর হাজিরা দিয়ে লাপাত্তা হয়ে গেছেন। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে হারুনুর রশিদ, মনিরুজ্জামান, বিপ্লব কুমার সরকার, খন্দকার নুরুন্নবী, সঞ্জিত কুমার রায়, প্রলয় কুমার জোয়ারদার, মেহেদী হাসান এখনও কাজে যোগ দেননি। এদিকে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সিআইডির প্রধান মোহাম্মদ আলী, এসবি প্রধান মনিরুল ইসলাম, সিটিটিসি প্রধান আসাদুজ্জামান সহ অন্তত 23 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। যেসব কর্মকর্তা কাজে যোগ দেননি এবং যারা ফৌজদারি মামলার আসামি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভাগীয় মামলা হওয়ার ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া অনুসরণ করেই হবে। আর এই ক্ষেত্রে সংশ্লিষ্ট যারা অনুমতি ব্যতীত যারা কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তাদেরকে অবশ্যই একটা প্রাথমিক একটা তদন্ত করা হয় এবং একটা কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়। কর্মকর্তাদের অনুপস্থিতি এবং বদলিজনিত কারণে কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। তবে নতুন পদায়ন এবং প্রমোশনের মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করছে ডিএমপি। আশা করি আগামী মাসের 5 তারিখের মধ্যে স্থাপনাগুলোর সংস্কার কাজ শেষ হয়ে যাবে। তখন আমাদের যে সেবা প্রত্যাশী যারা আছে তারা পুরোদমে সেবা পাবে। তবে আমাদের এখন বর্তমান যে পরিস্থিতি আছে, আমাদের সেবা পেতে কারো কোনো সমস্যা হচ্ছে না। ক্ষতিগ্রস্ত গাড়ি মেরামত ও নতুন গাড়ি পেলে টহল আরও জোরদার করা যাবে বলছেন ডিএমপির কর্মকর্তারা। গত 28 আগস্ট রাত 4টা রাজধানীর মহাখালী পর্যটন কর্পোরেশনের হোটেল অবকাশে দেখা যায় ডিবির সদস্যদের। এর কিছুক্ষণ পর দেখা যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সাবেক কর্মী নুরুজ্জামান তার রুম থেকে রিসেপশনে আসছেন। একটু পরেই বেরিয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে। নুরুজ্জামানের অভিযোগ, ডিসি রমনা জোনের এডিসি মনিরের নেতৃত্বে 10-15 জন সদস্য তাকে তুলে নিয়ে যান। হোটেল ইন্টারকন্টিনেন্টালের শ্রমিক আন্দোলন বন্ধ করতেই চাপ দিয়েছিল তারা। আমাকে হোটেল থেকে উঠা নিয়ে গেল। আমি বললাম যে ভাই, আমি আমার বাসায় একটু জানাই, অথবা আমার সাথে যারা আন্দোলনে আছে, যারা আমার সাথে এই ফাইট করছে দুর্নীতির বিরুদ্ধে, তাদেরকে একটু জানাই। কয় না, কাউকে জানানো যাবে না। আমি এমনও বলছি যে আমি যে ডিবি অফিসে আছি, আপনাদের হেফাজতে আছি, এই কথাটা আমার ওয়াইফকে জানাই। ফ্যামিলি অন্তত একটু চিন্তামুক্ত থাক। না, এটা জানানো যাবে না, এটা উপরের নির্দেশ, এটা জানানো যাবে না। অভিযোগের জবাব নিতে এডিসি মনিরের খোঁজ পাওয়া যায়নি। এর কিছুই জানেন না বলে দাবি করেন ডিবি রমনা জোনের ডিসি। এই সংক্রান্তে আমার কাছে কোনো তথ্য নাই। এটা আপনি জেসি লেভেলে কথা বলবেন বা আমাদের মিডিয়াতে ফোন দিবেন। তবে ডিসি মিডিয়া জানান, নুরুজ্জামানকে আইনি পরামর্শ দেওয়ার জন্যই নিয়ে আসা হয়েছিল, কোনো চাপ দেওয়া হয়নি। ওনাকে একটু জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা হয়েছিল, আসলে তুলে আনার বিষয়টা, আটক করার বিষয়টা ছিল না। সরকার পতনের পর ডিবির এমন কর্মকাণ্ডে হতবাক মানবাধিকার কর্মীরা। পুলিশের আচরণ পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেন। এই যে জোরপূর্বক গুমের যে বাস্তবতা বাংলাদেশে অবস্থান করছিল ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনার আমলে, এখন সেটারই আবার পুনরাবৃত্তি আমরা যেটা দেখছি, সেটা নিঃসন্দেহে ভয়াবহ, ভয়ঙ্কর এবং বাংলাদেশের এই গণতান্ত্রিক এবং আইনের শাসন রক্ষা করবার ক্ষেত্রে এটা একটা বাধা হিসেবে আমি মনে করি। পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি। অভিযুক্ত যারা, তাদেরকে চিহ্নিত করে তাদের যথাযথ প্রক্রিয়ায় বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করা দরকার। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় রাঙামাটির মানুষ। তবে সহিংসতার ক্ষতচিহ্ন নিয়ে দাঁড়িয়ে বনরূপা, শান্তি মার্কেট ও আশপাশের এলাকার দোকান, বাড়িঘর। স্থানীয়দের অভিযোগ, সহিংসতায় জড়িত বহিরাগতরা। পাহাড়ে শান্তি ফেরাতে প্রশাসনের কঠোর পদক্ষেপ চান স্থানীয়রা। খুব আতঙ্কের মধ্যে আছে। এটা একটু সরকার যদি তাড়াতাড়ি যদি এইগুলা সমস্যার সমাধান করে, শান্তিপূর্ণ অবস্থা যদি অবস্থানে আমরা থাকতে পারি। পর্যটন নির্ভরশীল আমাদের রাঙামাটি, এটা যাতে কোনো অবস্থাতে বিঘ্নিত না হয়। যারা সহনশীল, সাথে বাজার সমিতির লোকজনদের ওই স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য ওনাদের বিশেষ করে এগিয়ে আসার প্রয়োজন আছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে জানিয়ে জেলা প্রশাসক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। জেলা কমিটি প্রত্যেকটা ব্যক্তির কাছে যাবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাবে এবং কার কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা প্রতি পরিমাণে নিরূপণ করবে
এবং নিরূপণ করার পরে আমরা সেই ক্ষয়ক্ষতির বিবরণটা আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করব। এদিকে দুর্বৃত্তদের হামলায় নিঃস্ব খাগড়াছড়ির দীঘিনালার লার্মা স্কোয়ারের ব্যবসায়ীরা ব্যস্ত আসবাবপত্র ও মালামাল সরানোর কাজে। সর্বস্ব হারিয়ে নতুন করে ব্যবসা দাঁড় করানো নিয়ে দুশ্চিন্তায় তারা। বৃহস্পতি ও শুক্রবার খাগড়াছড়ি ও রাঙামাটিতে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে 4 জন নিহত ও অর্ধশত মানুষ আহত হন। পুড়িয়ে দেয়া হয় শতাধিক দোকান, বাড়িঘর ও যানবাহন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিদেশে থাকা সম্পদ নিয়ে বিতর্কের মুখে পড়েন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। সংবাদ সম্মেলনে বিদেশে সম্পদ থাকার কথা স্বীকার করেন তিনি। আয়কর নথিতে এসব সম্পদ না দেখানোর কথাও জানান। জাবেদের স্বীকারোক্তি সত্ত্বেও তখন কোনো ব্যবস্থা নেয়নি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ওখানে কলামও কোনো জায়গায় বলে নাই যে আপনার বিদেশি সম্পদ উল্লেখ করা, যদি থাকতো না দিতাম আমার অপরাধ হতো। সাইফুজ্জামানের বিদেশে গড়া সম্পদ নিয়ে গত সপ্তাহে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরা। দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় 70 কোটি ডলারের সম্পদ গড়ার তথ্য উঠে আসে প্রতিবেদনে। জাবেদের রাজনৈতিক ক্ষমতা না থাকায় এবার অনুসন্ধানে নামল সিআইসি। গোয়েন্দারা জানান, প্রথমে জাবেদের আয়কর নথি পর্যালোচনা করা হবে, মিলিয়ে দেখা হবে তার নামে ওঠা বিভিন্ন অভিযোগ। তারপর শুরু হবে অধিকতর তদন্ত। গোয়েন্দারা জানান, অধিকতর তদন্ত হতে পারে 2 উপায়ে। প্রথমত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সঙ্গে তথ্য পেতে যোগাযোগ, দ্বিতীয়ত আন্তঃসংস্থার সদস্যদের সমন্বয়ে বিশেষ তদন্ত টিম গঠন। যারা মিলিয়ন মিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে, মানি লন্ডারিং করেছে, এই লোকগুলোর বিরুদ্ধে কোনো কথাই আসলে কোনো পর্যায়ে থেকেই বলা সম্ভব হতো। তো এখন যে পরিবেশ এসছে, আমি মনে করি এনবিআর যথেষ্ট সক্রিয় হবে। আইন অনুযায়ী বিদেশের সম্পদ আয়কর নথিতে উল্লেখ না করা অপরাধ। সম্পদের বাজার মূল্য যত হবে ঠিক সে পরিমাণ অর্থ জরিমানা করতে পারবে এনবিআর। সংশ্লিষ্ট নাগরিকের দেশের সম্পদ ক্রয় করে জরিমানা আদায় করা যাবে। এতেই শেষ নয়, বিদেশে সম্পদ প্রমাণ হলে দেখাতে হবে উৎস। বৈধ উৎস দেখাতে না পারলে অর্থ পাচারের অভিযোগে মামলা হবে। অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের উল্টো করে ঝুলানোর হুমকি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি বলেন, ঝাড়খণ্ডকে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত করবে বিজেপি। তাদের পা ওপরের দিকে দিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে যখন বাংলাদেশের উপদেষ্টাদের সঙ্গে ভারতের মন্ত্রীদের বৈঠক হওয়ার কথা রয়েছে, ঠিক তার আগে এমন বিস্ফোরক মন্তব্য করলেন ক্ষমতাসীন বিজেপির এই জ্যেষ্ঠ নেতা। অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কারণে ঝাড়খণ্ডে জনমিতি ধ্বংস হয়ে যাচ্ছে। ক্ষমতাসীন জেএমএম নেতৃত্বাধীন জোট সরকার অনুপ্রবেশকারীদের বিষয়ে নীরব, কারণ তারা তাদের ভোট ব্যাংক। এ সময় ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি ঝাড়খণ্ডে সরকার পরিবর্তন করেন, তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি ঝাড়খণ্ডে প্রত্যেক রোহিঙ্গা ও বাংলাদেশিদের ধরে ধরে বের করে দেওয়া হবে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, যদি অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে আগামী 25 থেকে 30 বছরের মধ্যে এই অবৈধ অভিবাসীরা রাজ্যে সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠবে। অপর এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বলেন, রাজ্যে অনুপ্রবেশকারীদের স্থান নেই। তারা আমাদের মেয়েদেরকে বিয়ে করছে, জমি দখল করছে এবং সমৃদ্ধ আদিবাসী সংস্কৃতি ধ্বংস করছে। অমিত শাহ ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমাকে বলুন, এই ভূখণ্ড আদিবাসী নাকি রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের? জেএমএম বা কংগ্রেস কেউ ঝাড়খণ্ডকে বাঁচাতে পারবে না। শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই এই রাজ্যকে বাঁচাতে পারবেন।